হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রত্যাশা টিউটোরিয়াল। তো আমরা ভারতের শ্রেণী বিভাগ পড়ছিলাম, ভূপ্রাকৃতিক শ্রেণী বিভাগ। মানে ভারতের যা ভূপ্রকৃতি আছে সেগুলোকে যে যে ভাগে ভাগ করা যায়, তার বিরুদ্ধে স্পেশাল কিছু যেগুলো জানার দরকার আছে সেগুলো জানা। যাই হোক, তো ভূপ্রাকৃতিগতভাবে ভারতবর্ষকে কিছু ভাগে ভাগ করা যায়, সেগুলো বলি। এটা হচ্ছে পর্বতমালা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মালভূমি, 3 নম্বর হচ্ছে সমভূমি, 4 মরুভূমি, 5 মোটামুটি এই পাঁচটা ভাগে ভাগ করা যায়। আরো ভাগ আছে, যদি আমি কোস্ট লাইন পড়ি আলাদা হবে, যেমন সমুদ্র তীরের যে অঞ্চলগুলো সেগুলোকে আলাদাভাবে ভাগ করা যায়, দ্বীপগুলোকে দ্বীপপুঞ্জ আলাদাভাবে ভাগ করা যায়, উত্তরের দ্বীপ, দক্ষিণ আরব সাগরের দ্বীপ, বঙ্গোপসাগরের দ্বীপ, অনেকভাবে ভাগ করা যায়। তো পর্বতমালা পড়ছিলাম, তো পর্বতমালাটাই এইদিকে আমি এর ডিভিশনসটাই আমি এইদিকে দিচ্ছি, ঠিক আছে। পর্বতমালা, তো পর্বতমালার ভিতরে ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ পর্বতমালা হচ্ছে হিমালয়, তাই তো। হিমালয় ছাড়া আরো আছে, আরাবল্লী আছে, মধ্য ভারতের আছে বিন্ধ্য এন্ড সাতপুরা, এছাড়া আছে ওয়েস্টার্ন ঘাট এন্ড ইস্টার্ন ঘাট, তাই তো। মোটামুটি 1, 2, 3, 4, 5, 6টা পর্বতমালা হচ্ছে ভারতবর্ষের, পুরো ভারতবর্ষে ছড়িয়ে আছে। তো আমরা স্পেসিফিকলি হিমালয় পড়ছিলাম, তাই তো। তো নেক্সট এপিসোড গুলো এগুলোর ব্যাপারে পড়বো, তারপরে বাকি মালভূমি, সমভূমি, মরুভূমি। এই চ্যাপ্টারটাও নদীর মতো হিউজ চ্যাপ্টার। আগের সিরিজ যেটা ছিল ভারতের নদ নদী, সেটা প্রচুর হিউজ, ইভেন এই চ্যাপ্টারটাও প্রচুর হিউজ। তো হিমালয় পার্টিকুলারে হিমালয় পড়ছিলাম, তো হিমালয় ডিভিশনস গুলো দেখবো, আমি এটা মুছে দিচ্ছি। তো হিমালয়কে মোটামুটি 5 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্রান্স হিমালয়, হিমাদ্রি, হিমাচল, শিবালিক, এটা হচ্ছে পূর্বাঞ্চল। মোটামুটি 5 ভাগে ভাগ করা যায়। তো আমরা আগের দিন 2টো ভাগের ব্যাপারে পড়েছি, ট্রান্স হিমালয় আর হিমাদ্রি হিমালয়। আমি একটু তাড়াতাড়ি বলছি। ট্রান্স হিমালয়কে 3 ভাগে ভাগ করা যায়, কারাকোরাম, লাদাখ, জাসকার। হিমাদ্রি হিমালয়ের ভিতরে সব পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গগুলোর প্রায় টপ 10 যেগুলো আছে সেগুলো 6টা হিমাদ্রির ভিতরে আছে। যেমন এভারেস্ট আছে, কাঞ্চনজঙ্ঘা আছে, অন্নপূর্ণা আছে, নন্দা দেবী আছে, এরকম 10টা ছিল, তাই তো। তাহলে হিমাদ্রিতে 10টা পর্বত আছে, বড় বড় পর্বত। এর গড় এভারেজ হাইট হচ্ছে 6000 মিটার। যাই হোক, তো পৃথিবীর সব থেকে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে হিমালয়। এগুলো মোটামুটি পড়ছিলাম। আজকের পড়া হচ্ছে হিমাচল আর শিবালিক। পূর্বাঞ্চলের ব্যাপারে বলে দেওয়া যায় অল্প একটু, পূর্বাঞ্চলে বেশি সেরকম কিছু আসে না। তো হিমাচল আর শিবালিকের ব্যাপারে পড়ছি, আমি বোর্ডটা ক্লিন করবো। তো আমরা হিমালয় নিয়ে পড়ছিলাম, হিমালয়। তো এই হিমালয়ের ব্যাপারে কিছু পয়েন্ট আছে যেগুলো বলছি। আমাদের যে মেন মুখ্য হিমালয় বা হিমাদ্রি হিমালয় যতটা চওড়া ছিল, হিমাচল হিমালয় কিন্তু অতটা চওড়া নয়। হিমাচল হিমালয়টা প্রায় 100 কিলোমিটার কাছাকাছি চওড়া, বা কোনো কোনো অন্য বই যদি দেখো 60 to 85, কোথাও 60 to 80 লেখা আছে, ঠিক আছে। মানে আমি আমি 100 ধরে নিচ্ছি, ঠিক আছে। টোটাল প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি চওড়া। আর আমাদের হিমাদ্রি হিমালয় কত ছিল? প্রায় 250 কিলোমিটার চওড়া, তাই তো। তো এটা ব্রেথটা প্রায় হাফ, আগেরটার হাফ বলছি, 1/3 অংশ। যাই হোক, তো অনেক ছোট। আর হিমাচল হিমালয়টা আমাদের মুখ্য যে হিল স্টেশন গুলো আছে সেগুলোর জন্য বিখ্যাত। এবার হিল স্টেশন, ভারতের মুখ্য হিল স্টেশন গুলোর নাম বলছি। কাশ্মীর ভ্যালি, দার্জিলিং,
নৈনিতাল, মুসৌরি, এই যে মুখ্য মুখ্য হিল স্টেশন গুলো, এইগুলো সব হিমাচল হিমালয়ের অংশ। হিমাচল হিমালয়ের এভারেজ হাইট 3500 মিটার। তো এই মোটামুটি তো কাশ্মীর ভ্যালি হচ্ছে কারাকোরাম আর লাদাখ রেঞ্জের মাঝখানে। কাশ্মীর ভ্যালিটা অবস্থিত কারাকোরাম লাদাখ রেঞ্জের মাঝখানে। মোটামুটি এই হিমাচল হিমালয় গড় উচ্চতাটা চাই, আর কোন কোন হিল স্টেশন গুলো হিমাচল হিমালয়ের ভিতরে অবস্থিত। জিনিসগুলো মোটামুটি এইগুলো একটু মনে রেখো। কাশ্মীর, দার্জিলিং, নৈনিতাল, মুসৌরি, এইগুলো সব হিমাচল হিমালয়ের অংশ, আর কিছু এর থেকে বেশি কিছু আসে না। তো এখানে কিছু পাস আছে, পাস, যে পাসগুলো হিমাচল হিমালয়ের অংশ। পাস মিন এরকম একটা পাহাড়, পর্বত, এরকম একটা পর্বত, এই মাঝখান দিয়ে বেশিরভাগ সময় নদী প্রবাহিত হয়। নদী প্রবাহিত হলে তো নদীর নাম থাকে, আর যদি নদী প্রবাহিত না হয় তখন কি হয়, এখান দিয়ে রোডওয়েজ বা ট্রেনওয়েজও অনেক জায়গায় আছে, যেগুলোর মাধ্যমে দেখা গেল এই পাহাড়টার পিছনের দিকে, ঠিক আছে, এই পাহাড়টার পিছনের দিকে একটা বড় শহর আছে, ইম্পর্টেন্ট শহর আছে, আর এই পাহাড়টার এইদিকে একটা ইম্পর্টেন্ট শহর আছে, থাকতেই পারে। তো একটা পর্বত, তার এইদিকে একটা শহর, এইদিকে একটা শহর। তো ডাইরেক্ট পাহাড় ভেদ করে তো যাওয়া সম্ভব নয়, তখন কি করে এরা এই পাসটা দিয়ে এই শহরটাই যায়। তো পাসটা সাধারণত দুটো জায়গাকে কানেক্ট করে। তো এই জন্য এই যে হিমাচল হিমালয়ের যে পাসগুলো আছে, সেই পাসগুলো কোন কোন জায়গাকে কানেক্ট করে এটা খুব ইম্পর্টেন্ট। তো আমি এটা মুছছি, আমি ওইগুলো বোর্ডে লিখছি। তোকে পাসগুলো বলার আগে আরেকটা জিনিস বলি। এই যে হিমাচল হিমালয়কে 5টা রেঞ্জে ভাগ করা হয়। একটা হচ্ছে পীর পাঞ্জাল রেঞ্জ, যেটা অবস্থিত জম্মু কাশ্মীরে। ধোলাধর রেঞ্জ, যেটা অবস্থিত উত্তরাখণ্ডে, মেবি, আমার মনে পড়ছে না, সরি, এইটা উত্তরাখণ্ড, এটা হিমাচল প্রদেশে। মুসৌরি আর নাগটিব্বা অবস্থিত উত্তরাখণ্ডে। মুসৌরি রেঞ্জ আর নাগটিব্বা রেঞ্জ এটা অবস্থিত উত্তরাখণ্ডে, আর মহাভারত রেঞ্জ অবস্থিত নেপালে। ঠিক আছে, তো এই 5টা ভাগে ভাগ করা হয়। এই 5টা ভাগে হিমাচল হিমালয়কে ভাগ করা হয়। একটা হচ্ছে পীর পাঞ্জাল রেঞ্জ, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত, ধুলাধর রেঞ্জ, যেটা হিমাচল প্রদেশে অবস্থিত, মুসৌরি রেঞ্জ, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত, নাগটিব্বা, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত, এবং মহাভারত রেঞ্জ, যেটা নেপালে অবস্থিত। এই 5টা ভাগে হিমাচল হিমালয়কে ভাগ করা হয়। তো যাই হোক, হিমাচল হিমালয়ের গুরুত্বপূর্ণ বলতে গেলে এবার পাসগুলো, যে 3টে পাস থেকে অনেকবার প্রশ্ন আগেও এসেছে এবং হয়তো আগামী দিনেও আসতে পারে। একটা হচ্ছে পীর পাঞ্জাল পাস, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। সেকেন্ড হচ্ছে বানিহাল পাস, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। আর থার্ড হচ্ছে রোহতাং পাস, যেটা হিমাচল প্রদেশে অবস্থিত। জায়গাগুলো তো ইম্পর্টেন্ট বটেই, কোন কোন শহরকে বা কোন কোন জায়গাকে কানেক্ট করছে সেটাও খুব ইম্পর্টেন্ট। তো জম্মু কাশ্মীরের যে পীর পাঞ্জাল পাস, এটা কানেক্ট করছে জম্মু অ্যান্ড শ্রীনগর। তাহলে জম্মু আর শ্রীনগরকে কানেক্ট করছে পীর পাঞ্জাল পাস। বানিহাল পাস যেটা, সেটাও কানেক্ট করছে জম্মু আর শ্রীনগরকে। আর লাস্ট যেটা রোহতাং পাস হিমাচল প্রদেশের, এটা কানেক্ট করছে মানালি আর স্পিটি। তো এই 3টে খুব ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন আসতেই পারে যে একটা পাহাড়, এদিকে একটা পাহাড়, এদিকে আছে জম্মু, এদিকে আছে শ্রীনগর, মনে করলাম এখানে আছে শ্রীনগর, এখানে আছে জম্মু, তাহলে পাস তো এদিক দিয়ে একটা হতে পারে, পাহাড়টার ওই দিক দিয়ে একটা হতে পারে। তো সেই জন্যই পীর পাঞ্জাল পাস যেটা, সেটা মনে করছে এটা পীর পাঞ্জাল পাস, এটা ডান সাইডটা দিয়ে পাহাড়টার, আর বা সাইড দিয়ে যেটা সেটা বানিহাল পাস। এই জন্য জম্মু আর শ্রীনগরের মাঝখানে 2টো পাস আছে। যাই হোক, তো যেহেতু ব্যাপার, এই 3টে পাসের ব্যাপারে ইম্পর্টেন্ট, আর এটাকে 5টা ভাগে ভাগ করা হয়। পীর পাঞ্জাল রেঞ্জ, ধোলাধর রেঞ্জ, মুসৌরি রেঞ্জ, নাগটিব্বা রেঞ্জ, মহাভারত রেঞ্জ। এই আর কিছু নেই এর ব্যাপারে, সেরকম এর থেকে বেশি কিছু আর আসে না। তো আমরা হিমালয় পর্বতমালা শ্রেণী বিভাগ পড়ছিলাম। তো হিমাদ্রি আর হিমাচলের ব্যাপারে পড়া হচ্ছে। এবার তৃতীয় যে ডিভিশন, সেটা হচ্ছে শিবালিক। শিবালিকটার প্রথমে শিবালিকের আমি এটা বলছি, শিবালিকের যে যে হিলস গুলো নিয়ে শিবালিক গঠিত, অ্যাকচুয়ালি এটা কিন্তু মাউন্টেন্স নয়, মাউন্টেন্স নয়, এটার গড় উচ্চতা 1000 কিলোমিটার।
তাই এটাকে পাহাড় বলা হয়। শিবালিক রেঞ্জ যেটা আছে সেটা পাহাড়ের রেঞ্জ, মানে ছোট 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 পাহাড় একই সারিবদ্ধভাবে আছে, তাই এটা পাহাড়ের রেঞ্জ, এটা মাউন্টেন রেঞ্জ নয়। তবে এটাকে হিমালয়ের অংশ হিসেবে ধরা হয়। তাহলে হিমালয় মাউন্টেনেরই পার্ট, বাট এগুলো হিলস নিয়ে গঠিত। যেমন জম্মু কাশ্মীরে অবস্থিত জম্মু হিলস। ধাং রেঞ্জ, ধাং রেঞ্জ মানে এই ধাং অঞ্চলটাতে উত্তরাখণ্ডের কিছু পাহাড় আছে, তো এটাকে ধাং রেঞ্জ বলা হয়। ধুধার রেঞ্জ যেটা যেটা বিখ্যাত তার মেঘলা আবহাওয়ার জন্য, মানে এই অঞ্চলটাও যেমন আমাদের কি বলছি, আমাদের পূর্ব ভারতের কিছু অঞ্চল যেমন মেঘালয়ের রিজিয়নটা, ওটাতে প্রচুর বৃষ্টিপাত হয়। সেম ধাং বা সরি ধোনধার রেঞ্জ যেটা, সেটাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এটা উত্তরাখণ্ডে অবস্থিত, ঠিক আছে, এটা উত্তরাখণ্ডে অবস্থিত। আর চৌরাইঘাট রেঞ্জ এটা নেপালে অবস্থিত। আর ডাফলা, আবরা আর মিসমি এই তিনটে মাউন্টেন এটা অরুণাচল প্রদেশে অবস্থিত। এই 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 পাঁচটা রেঞ্জ নিয়ে অবস্থিত হচ্ছে শিবালিক। তো শিবালিক হচ্ছে সব থেকে সাউথের, মানে প্রথমে হিমাদ্রি আছে, তারপরে হিমাচল আছে, তারপরে শিবালিক আছে। তো শিবালিক হচ্ছে সব থেকে হিমালয়ের ভিতরে সব থেকে সাউদার্ন মোস্ট রেঞ্জ, সাউদার্ন মোস্ট রেঞ্জ। এর চওড়াও খুব কম, মানে এর এই যে থিকনেসটাও খুব কম। এর থিকনেসটা 10 থেকে 50 কিলোমিটার মাত্র, থিকনেস মাত্র 10 থেকে 50 কিলোমিটার। তো এর ব্যাপারে সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই, এইগুলোই বললাম। জম্মু হিলস, ধাং রেঞ্জ, ধুধার রেঞ্জ, চোরাইঘাট রেঞ্জ আর ডাফলা, আবরা, মিসমি এই তিনটে পর্বত আছে। তো এছাড়া আরেকটা জিনিস আছে, শিবালিকের মানে কি? শিবালিক মিন্স ট্রেসেস অফ হিমালয়। বা বাংলায় ট্রেসেস কথার অর্থ ছায়া নয়, কিন্তু বাংলায় বলা হয় হিমালয়ের ছায়া আর কি, এরকম একটা। তো এর ব্যাপারে এর থেকে বেশি কিছু আসে না। এরপরে কিছু কিছু ওই পূর্বাঞ্চল বলে পার্ট আছে, মানে কি যেটা বলতে চাচ্ছিলাম, পূর্বাঞ্চল এরকম মোটামুটি ভারত যেরকম হলো, এখান থেকে এরকম হিমালয় আছে, হিমালয়ের রেঞ্জ ফেঞ্জ গুলো গেছে, যাওয়ার পর এরা এইদিকে টার্ন নিয়েছে, এই সাইডটাই আসাম আর আসাম থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত অঞ্চলে এইদিকে টার্ন নিয়েছে, এটাও হিমালয়ের পার্ট। তো এইখানে কিছু কিছু মাউন্টেন্স আছে, যে মাউন্টেন্স গুলো লোকাল নেম আছে, এগুলো লোকাল নেমস গুলো জানতে চাই, তবে একটু ক্লিন করছি, আমি লোকাল নামগুলো লিখি। হিমালয়ের লাস্ট পার্ট যেটা হচ্ছে পূর্বাঞ্চল বলা হয়। আশা করি বোঝাতে পারলাম পূর্বাঞ্চল কোনটা। হিমালয়ের যে এক্সটেনশনটা উত্তর দক্ষিণের দিকে বয়ে গেছে, বয়ে তো যায়নি অ্যাকচুয়ালি, উত্তর দক্ষিণে বিস্তৃত, সেটাকে বলা হয় পূর্বাঞ্চল। তো এই পূর্বাঞ্চলের এক এক অংশে এক এক রকম নামে পরিচিত। নর্থ ইন্ডিয়ায় পূর্বাঞ্চলটাকে কিছু কিছু ডিফারেন্ট হিল বলে মানে জানা যায়। যেমন হচ্ছে পাটকাই বাম হিলস, নাগা হিলস আর মণিপুর হিলস, এই তিনটা নামে পরিচিত উত্তর ভারতে। দক্ষিণ ভারতে ওই একই পাহাড়গুলোর নাম, একটার নাম মিজো হিলস, একটা লুসাই হিলস। আর একটা জিনিস যেটা হিমালয়ের সাথে রিলেটেড নয়, তা বলছি, মিজোরামকে বলা হয় মোলাসিস বেসিন, মানে মিজোরামের অপর নাম হচ্ছে মোলাসিস বেসিন। তো মোটামুটি এই হচ্ছে হিমালয়ের উত্তর দক্ষিণ শ্রেণী বিভাগ, মানে এইভাবে হিমালয় আছে, যদি এইভাবে উত্তর থেকে দক্ষিণ দিকে আমরা ডিভিশনস করি, মোটামুটি এই 4 ভাগে ডিভাইড করা যায়। আর একটা খুব তাড়াতাড়ি আমি একটা জিনিস বলছি, পূর্ব পশ্চিমে হিমালয়কে ডিভাইড করা হয়, তো সেই ডিভিশনসটা বলছি, আমি একটু ছবিটা আঁকিয়ে নিই। তো মোটামুটি এটা একটা ভারতের ম্যাপ, এখান থেকে ভারতের ম্যাপ মোটামুটি। তো এগুলোর নামগুলো আরেকবার আমি বলছি: কারাকোরাম, লাদাখ, জাস্কার, হিমাদ্রি, হিমাচল, শিবালিক। তো এইভাবে তো ডিভিশনস গুলো দেখলাম, মানে উত্তর দক্ষিণের ডিভিশনস দেখলাম, মানে উত্তর দিক থেকে পড়তে পড়তে দক্ষিণ দিকে আসছে, এটা হচ্ছে নর্থ সাউথ ডিভিশনস। কিন্তু ইস্ট ওয়েস্টে হিমালয়কে ডিভাইড করা হয়, ডিভিশনস আছে তার। তো এই মাঝখানে যে কালো কালিগুলো, এগুলো একটা নদী। দেখি নদীগুলোর ব্যাপারে আমরা নদীগুলোকে চিনতে পারি কিনা। তাহলে এটা কি? কারাকোরাম, লাদাখ আর জাস্কার রেঞ্জের মাঝখান দিয়ে নদী গেছে, কি এটা? সিন্ধু নদী। এটা হচ্ছে সুতলেজ রিভার, এটা কালী রিভার, তিস্তা রিভার, আর এটা ডিহাং রিভার। তো এই হিমালয় পর্বতমালার মাঝখান দিয়ে যে নদীগুলো বয়ে গেছে, তার জন্য এই নদীর জায়গার অনুযায়ী এগুলোকে 4 ভাগে ভাগ করা হয়।
উপরের ভাগটা এই এই- এই অববাহিকাটা, সিন্ধু আর সুতলেজ নদীর মাঝখানে যে অববাহিকাটা, এটার নাম হচ্ছে পাঞ্জাব রিজিয়ন। পাঞ্জাব রিজিয়ন। সুতলেজ আর কালী নদীর মাঝখানে যে অববাহিকাটা, এটাকে বলা হয় কৌমন হিমালয় বা কৌমন রিজিয়ন। কৌমন রিজিয়ন। ঠিক সেইভাবে কালী আর তিস্তার মাঝখানের যে অঞ্চলটা, কালী নদী কি নেপালের একটা পবিত্র নদী, তাই তো? এই যে কালী নদীর আর তিস্তার মাঝখানের যে জায়গাটা, সেটাকে বলে নেপাল রিজিয়ন। নেপাল রিজিয়ন। আর তিস্তা আর ডিহাং এই নদীর মাঝখানের অঞ্চলটাকে বলা হয় আসাম রিজিয়ন। অনেক সময় প্রশ্ন আসে আসাম রিজিয়ন কোন কোন নদীর মাঝে অবস্থিত। অ্যাকচুয়ালি প্রশ্ন বেশি আসে এইটা, কমন রিজিয়ন কোন কোন নদীর ভিতরে অবস্থিত, কালী আর সুতলেজের মাঝখানে। তো এগুলো একটু দেখে নিও। এইভাবে পূর্ব পশ্চিমে ডিভাইড করা হয়। এই অঞ্চলটা কৃষিকাজের জন্য খুব উন্নত। কেন উন্নত? কারণ আরো 4-5টা নদী আছে, তাই তো? পাঞ্জাব অঞ্চলটা। আর সুতলেজ আর কালী রিভারের মাঝখানে আমাদের উত্তরাখণ্ড জেলা আছে। তো বলতেই পারে উত্তরাখণ্ড রাজ্য আছে, সরি। উত্তরাখণ্ড রাজ্য হিমালয়ের কোন অঞ্চলের ভিতরে অবস্থিত? তখন তো বলা যাবে না যে উত্তরাখণ্ড শিবালিকের ভিতরে না হিমাদ্রির ভিতরে না হিমাচলের ভিতরে। বলা সম্ভব কি? কারণ ওটা তো 3টের ভিতরেই আছে। তখন যদি জিজ্ঞেস করে যে উত্তরাখণ্ড রাজ্য কোন অঞ্চলের ভিতরে অবস্থিত, তো সেটা হচ্ছে কৌমন রেঞ্জের ভিতরে অবস্থিত। এরকম নেপালটা হিমালয়ের কোন অঞ্চলের ভিতরে অবস্থিত, তখন সেটা বলা যাবে যে নেপাল রিজনের ভিতরে অবস্থিত, কালী আর তিস্তা নদীর মাঝখানে। তো এরকম পূর্ব পশ্চিমে ভাগ করা হয়, উত্তর দক্ষিণেও ভাগ করা হয়। তো হিমালয় পর্বতমালাটা মোটামুটি এই পর্যন্তই, এইটুকুই। তো আমরা পরের দিন দক্ষিণ ভারতের পেনিনসুলার পার্টটাই, যে যে পাহাড় পর্বত আছে, আরাবল্লী, সাতপুরা, বিন্ধ্য, পশ্চিমঘাট, পূর্বঘাট, এগুলোর ব্যাপারে হালকা হালকা পড়বো। কারণ এইগুলোর ব্যাপার থেকে কিছু শর্ট টাইপ কোয়েশ্চেন আসে, এইগুলোর ভিতর থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে না। এই হিমালয় পার্টটা থেকে কিন্তু অনেক কনসেপচুয়াল প্রশ্ন আসে। এমন দিতেই পারে উত্তরাখণ্ড কোন হিমালয় পার্টে অবস্থিত, বা মেঘালয় হিমালয়ের কোন পার্টে অবস্থিত, সেটা কি আসাম রিজিয়নে অবস্থিত? এরকম এটা অনেক কনসেপচুয়াল প্রশ্ন আসে। কিন্তু দক্ষিণ ভারতের যে পাহাড় পর্বতগুলো, সেগুলো থেকে শর্ট টাইপ কোয়েশ্চেনই বেশি আসে। তো এগুলোর ব্যাপারে অল্প অল্প পড়বো নেক্সট দিন। আজকের ক্লাসটা এটুকুই। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। থ্যাংক ইউ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টেক কেয়ার।